কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিয়ানের 2 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শুনানি এপ্রিলে। সংবিধান সংশোধনে রাশেদ খান মেননের প্রস্তাব বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা, মন্তব্য শেখ সেলিমের। সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি, প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের স্মারকলিপি। এক নেশাতেও মন ভরছে না মাদকাসক্তদের, মরণ নেশার মহামারী দেখা দিতে পারে আশঙ্কা চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, মনিরুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। শুনছিলেন একেএস টিএমটি বার শিরোনাম, এবারে বিস্তারিত। কানাডীয় ইঞ্জিনিয়ারিং ফার্ম এসএনসি লাভালিয়ানের 2 সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগের প্রাথমিক শুনানি আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইল নামের ওই 2 কর্মকর্তার বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্প ও ঢাকায় একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের তদারকির কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ করেছে প্রসিকিউশন। হাসান বায়াজি জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতু এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের 2 কর্মকর্তা বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ প্রস্তাব করেছেন কিনা এখনই তার মীমাংসা হচ্ছে না। আগামী বছরের 8 থেকে 19 এপ্রিল এই অভিযোগের প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে। অভিযুক্ত রমেশ সাহা এবং মোহাম্মদ ইসমাইলের সোমবার অন্টারিওর বিচারিক হাকিমের কোর্টে হাজিরা দেওয়ার কথা থাকলেও তা নিয়ে 2 ধরনের খবর পরিবেশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে তারা নিজে কিংবা তাদের আইনজীবী কেউই আসেননি শুনানিতে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই 2 কর্মকর্তা কোর্টে হাজির হন। ঘুষ প্রস্তাবের অভিযোগ উঠায় বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণের বৃহত্তম অর্থায়নকারী সংস্থা বিশ্বব্যাংক $1.2 বিলিয়ন ঋণ স্থগিত করে। পাশাপাশি বাংলাদেশের এই 2টি প্রকল্পে লাভালিনের দরপত্র আহ্বানও বন্ধ করে দেয়। এখনও দুর্নীতির অভিযোগের উচ্চতর তদন্ত চালিয়ে যাচ্ছে সংস্থা। বিশ্বব্যাংকের অনুরোধেই এসএনসি লাভালিনের এই 2 কর্মকর্তাকে আটক করে রয়্যাল মাউন্টেড কানাডীয় পুলিশ। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন পদ্মা সেতু প্রকল্পে দায়িত্বশীল 6 ব্যক্তির ব্যাপারে তদন্ত করছে বলে জানায়। এর মধ্যে 2 জন সাবেক মন্ত্রীও রয়েছেন। লাভালিনের একজন মুখপাত্র গত শুক্রবার বলেছেন, কানাডীয় পুলিশের আন্তর্জাতিক দুর্নীতি দমন বিভাগ শুধুমাত্র সরকারি তথ্য প্রকাশ করেছেন। এর ভিত্তিতে প্রকাশিত পত্রিকার রিপোর্ট যথাযথ হয়নি এবং খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযুক্ত রমেশ সাহা এবং মোহাম্মদ ইসমাইলের নাগরিকত্ব বা পরিচয়ের বিস্তারিত প্রকাশ করেনি কানাডীয় পুলিশ। তারা আদৌ ঘুষ প্রস্তাব করেছেন কিনা সেটি প্রমাণিত হবে অধিকতর তদন্তের পর। কানাডীয় পুলিশ জানিয়েছে, বিদ্যমান করাপশন অফ ফরেন অ্যাক্ট আইনে সেসব বিদেশি কর্মকর্তাকেই অভিযুক্ত করা হয় যারা ব্যবসায় সুবিধা মুনাফা পাওয়ার আশায় অন্যকে ঘুষ কিংবা সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। কানাডীয় আইনে অপেক্ষাকৃত নতুন এই ধারায় দোষী সাব্যস্ত হলে 2 কর্মকর্তার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কাজের ঠিকাদারি পেতে এসএনসি লাভালিনের বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগ এটিই নতুন নয়। এজেন্টদের পেছনে কোটি কোটি ডলারের উৎকোচ প্রদানের অভিযোগ রয়েছে এই কোম্পানিটির বিরুদ্ধে। গত মার্চ মাসে এ ধরনের একটি অভিযোগে প্রধান নির্বাহী পিয়েরে ডুহাইম পদত্যাগ পর্যন্ত করেন। হাসান বাইজিদ, এনটিভি নিউজ ডেস্ক। তবে বাংলাদেশে অবস্থান করা কানাডিয়ান পুলিশের সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের বৈঠক হয়েছে কিনা এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে অপারগতা জানান কমিশন চেয়ারম্যান গোলাম রহমান। বিকেলে কমিশন চেয়ারম্যানের অফিসে পদ্মা সেতু দুর্নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কানাডিয়ান পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের কোনো নাগরিক জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ সময় তিনি বলেন, কেবলমাত্র অভিযোগের কারণে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন বন্ধ রাখা উচিত নয়। কানাডীয় তদন্ত সংস্থার নিকট থেকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যক্তি কথিত দুর্নীতির সাথে জড়িত এমন তথ্য অথবা এই দুর্নীতির অভিযোগ সংক্রান্ত অন্য কোনো তথ্য উপাত্ত পাওয়া যায়নি। কেবলমাত্র অভিযোগের কারণে প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত করাটা সঠিক পদক্ষেপ নয়। সংবিধান সংশোধনে রাশেদ খান মেননের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এটি বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা। এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটির সদস্য রাশেদ খান মেনন তখন কেন এ প্রস্তাব দেননি। এদিকে সংসদে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এখন সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। যে ওই সময় সংসদ অধিবেশন বসবে না, কিন্তু সংসদ সদস্যদের প্রিভিলেজের কি হবে? নির্বাচন নিয়ে যাতে বিতর্ক করা হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তার জন্য এই বিধানের সংশোধন করতে হবে।
এখন আমরা এই সংবিধানে হাত দিতে পারবো না, যে সংবিধান আছে সেই অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই সম্বন্ধে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। মহাজোটের শরিকদের সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদের ভিতরে বাইরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, অনেকেই দাবি করতে পারেন, কিন্তু তা হতে হবে সংবিধান অনুযায়ী। এইসব কথা বলে কোনো লাভ হবে না। সংবিধান সংশোধন যে কমিটি, আমিও ছিলাম, উনিও ছিলেন, উনি তো এই মিটিংয়ে কোথাও তখন এই প্রশ্নটা উত্থাপন করেন নাই। তখন যদি এই প্রশ্ন দিতে হবে তাহলে তার কাছে জানতে পারতাম যে আপনি এই ফরমেশনটা কিভাবে করবেন, এই অন্তর্বর্তীকর গভর্নমেন্টে নির্বাচিত প্রতিনিধিদের ফরমেশনটা কি, উনি বলুক কিভাবে ফরমেশন করবেন। অনেকে হয়তো একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন যে তাহলে কি ধরনের নির্বাচন হবে। সেই বিবেচনায় শেখ ফজলুল করিম সেলিম সাফ জানিয়ে দেন, এখন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আর সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। জানান, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থানের কথাও। আমাদের কোনো সময় এই চিন্তা নেই যে জনগণের রায় না নিয়ে আমরা ক্ষমতা যাব, এই ধরনের চিন্তা। জনগণ যদি রায় দিয়ে আমাদের বসায় আবার আমরা বসবো, আর জনগণ যদি রায় না দেয়, আমরা যদি অপোজিশন দেয়, আমরা অপোজিশন যাব। জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাই। জনগণকে হোস্টাইল করে, ভোট ডাকাতি করে এই ধরনের চিন্তা ভাবনা নেই। আর সবার মতামতের ভিত্তিতে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের ব্যাপারে কারো আপত্তি থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। জেনারেল পদে উন্নীত হলেন সেনাবাহিনীর নতুন প্রধান ইকবাল করিম ভূঁইয়া। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে 4 তারকা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। পরে শিখা চিরন্তনে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান। আর সেনা সদস্যরা তাদের নতুন প্রধানকে দেন গার্ড অব অনার। তানজিল মাহমুদের রিপোর্ট। গত 7 জুন লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে নতুন সেনাপ্রধান নিয়োগ দেন রাষ্ট্রপতি। সোমবার বিদায়ী সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিনের কাছ থেকে কমান্ড বুঝে নেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে 4 তারকা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। এরপর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান। এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন সেনাপ্রধান যান সেনানিবাসের শিখা চিরন্তনে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেনারেল করিম। পরে সেনানিবাসস্থ অফিসার্স ক্লাবে নতুন প্রধানকে গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। 1957 সালের 2 জুন কুমিল্লায় জন্ম নেয়া ইকবাল করিম ভূঁইয়া 1976 সালে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণ এই 3 ক্ষেত্রেই সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন প্রশিক্ষণেও সাফল্যের সাথে অংশগ্রহণ করেন জেনারেল করিম। সেনাপ্রধান হওয়ার আগে তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, চিফ অফ জেনারেল স্টাফ ও সাভার সেনানিবাসের জিওসি ছিলেন। তানজিল মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুরে সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্মারকলিপি নিয়ে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যাওয়ার সময় হাইকোর্টের সামনে পুলিশ বাধা দিলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন তারা। পরে সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে 6টি দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা। হাসান জাবেদের রিপোর্ট। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার সহ বিভিন্ন দাবিতে বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচির জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হন সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি হাইকোর্ট গেটের সামনে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। তারা অবিলম্বে সাগর রুনি সহ
সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি প্রধানমন্ত্রীকেও বাচাল বলেছেন। আরে প্রধানমন্ত্রী, তার ব্যাপারে এইভাবে কটূক্তি দেশের বাইরে করা দেশের জন্য অসম্মানজনক। অবিলম্বে মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে হবে। সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হাজির হলে তার হাতে 6টি দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতারা। আপনাদের যাতে কষ্ট না হয় তার অফিস পর্যন্ত পৌঁছতে পদযাত্রা করে সেই কারণে আমাকে পাঠিয়েছেন আপনাদের পক্ষ থেকে এই স্মারকলিপিটি গ্রহণ করার জন্য। আমি তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করে নিচ্ছি, আমি তার হাতে পৌঁছে দেব। স্মারকলিপিতে সাংবাদিকরা সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সাংবাদিক নির্যাতনকারী ও হামলাকারীদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা, মুক্ত স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সকল কালাকানুন ও বিধিনিষেধ অবসানে আইন প্রণয়ন, সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের অধিকার, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা, চাকরির নিশ্চয়তা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ আর জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করারও দাবি জানান। পদযাত্রা শুরুর আগে বিএফইউজের সভাপতি ইকবাল সুবহান চৌধুরী বলেন, এই আন্দোলন শুধু স্বাধীন গণমাধ্যমের জন্যই নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও। আজকে সারা দেশে আমরা আন্দোলন করছি একটি মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য। এই আন্দোলন শুধুমাত্র আমাদের সাংবাদিক সমাজের জন্য নয়, এই আন্দোলন গণতন্ত্রের জন্য, এই আন্দোলন দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য, এই আন্দোলন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এই আন্দোলন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান সরকারের একগুঁয়েমির কারণেই ভবিষ্যতে দেশ মহা বিপর্যয়ে পড়বে। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অধিকাংশ নেতাই জামানত হারাবেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর মোশাররফ আরও বলেন, সরকারের ব্যবসায়িক চিন্তা থেকেই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের আগমন হয়েছে। ভবিষ্যতে এই কুইক রেন্টাল বর্তমান সরকারের অপকর্ম হিসেবেই বিবেচিত হবে। এছাড়া মহাজোটের অংশীদাররাই এখন সংসদে কুইক রেন্টাল নিয়ে সরকারের সমালোচনা করছেন বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৌদি সফরে সেখানকার বাংলাদেশি শ্রমিকদের সমস্যা নিরসনে যে সুযোগ সৃষ্টি হবে তা কাজে লাগাতে সরকারের প্রতি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি। সম্প্রতি বেগম খালেদা জিয়ার সৌদি সফরের বিষয়বস্তু তুলে ধরে তার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। তিনি জানান, কোনো বিশেষ দলের নয়, বাংলাদেশের একজন নেতা হিসেবেই সৌদির নতুন যুবরাজের সাথে বৈঠক করেছেন এবং সে দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সমস্যা নিরসনে বেগম জিয়া জোরালো ভূমিকা রেখেছেন। এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওআইসির মহাসচিবের সাথে সাক্ষাতে বেগম জিয়া জাতিগত দাঙ্গার কারণে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রসঙ্গে ওআইসিকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশি সৌদি আরবে যারা রয়েছেন তাদের অবস্থানের উন্নতি এটা ঘটার প্রচুর সম্ভাবনা রয়েছে। একই সাথে সৌদি আরবিয়াতে আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে আরো বড় ভূমিকা রাখার লক্ষ্যে সৌদি আরবিয়া থেকে বিনিয়োগের আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার এই আহ্বানকে উনি ইতিবাচক ভাবে সুপারিশ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এখন আর এক বস্তুতে নেশা ধরে না মাদকাসক্তদের। একই আসরে বসে একাধিক নেশাতে বুঁদ হতে চায় তারা। হু হু করে সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ঢুকছে বলেই হাতের নাগালে পাওয়া মরণ নেশার প্রতি ঝুঁকছে যুব সমাজ। এই মত দিয়ে মনোচিকিৎসকরা আশঙ্কা করছেন, যে হারে যুবক যুবতীরা ছুটছে নেশার অন্ধকারে, তাতে অল্প সময়ের মধ্যেই তা মহামারী আকার ধারণ করতে পারে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে, যেসব দেশ থেকে মাদক ঢুকছে তাদের তুলনায় বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা কমই। বিশ্ব মাদক নিয়ন্ত্রণ দিবসে মাদক নিয়ে শফিক শাহিনের বিশেষ রিপোর্ট। সমাজের উঁচুতলার এই যুবকদের কথাই ধরা যাক। মাদকের আড্ডার প্রথম স্তর শুরু হয় গাঁজা দিয়ে। গাঁজা তৈরির আয়োজনেও ছিল শৈল্পিক আবহ।
গাঁজার কলকিতে টান দিয়েও যেন তৃপ্তি নেই, সাথে ছিল ফেন্সিডিল। বন্ধুত্বের বন্ধনে হাতে ওঠে ফেন্সিডিলের বোতল। তাতেও মনে হয় নেশা ধরেনি তাদের, তাই ছোট্ট ট্যাবলেট ইয়াবার কাছে আত্মসমর্পণ করেন মাদকাসক্ত যুবকরা। মাদকের দৌরাত্ম্য পৌঁছে গেছে সমাজের সাততলা থেকে গাছতলা পর্যন্ত। মাদক এখন এতটাই সহজলভ্য যে হেরোইনের মতো দামি নেশা বস্তুত ছড়িয়ে পড়েছে বস্তিতে। শুধু কি তাই, মাদকের ছোবল থেকে যুবক, শিক্ষার্থী, গৃহিণী কেউ বাদ নেই। কেন এই ভয়াবহ অবস্থা? জোয়ারের মতো মাদক ঢুকছে। এই দানবটা হচ্ছে কেমিক্যাল অ্যাকশন। তখন সে গিয়ে ব্রেনে ডোপামিন নিঃসরণ করে, নিয়ন্ত্রণহীন করে ফেলে। অনিয়ন্ত্রিত হয়ে সে যে কোনো ভয়াবহ কাণ্ডকীর্তি ঘটিয়ে দিতে পারে। তাহলে তার মেজাজ বদলে যায়, তার আচরণ বদলে যায়, তার চিন্তার ধরন বদলে যায়, মায়া মমতা পুড়ে ঝলসে যায়, মায়ের গলা টিপে ধরে, বাবার বুকে ছুরি ধরে টাকার জন্য। দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ভার যে সংস্থার উপর, সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও মাদক বিক্রেতাদের শক্তির কাছে নিজেদের অসহায়ত্বের কথা বললেন। মাদক ব্যবসার সাথে জড়িত যারা আন্তর্জাতিক পর্যায়ে, তারা এতই ক্ষমতাবান, বিশেষ করে অর্থে এবং ক্ষমতায়। অনেক জায়গায় দেখা গেছে তারা সরকারের সমান অথবা সরকার নিয়ন্ত্রণ করে। তিনি দাবি করলেন, দেশে মাদকাসক্তের হার বাড়লেও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তা এখনো অনেক কম। বার্মা, থাইল্যান্ড বা মালয়েশিয়ার কথা যদি আমরা ধরি, বা চীনের দক্ষিণাংশের কথা ধরি, সেই তুলনায় আমাদের পরিস্থিতি এখনো অনেক ভালো আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবে গত 5 বছরে ইয়াবা উদ্ধার হয়েছে 18 লাখ পিস, আর ফেন্সিডিল উদ্ধার হয়েছে 22 লাখ বোতল। তাই সন্তান মাদকাসক্ত বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে আসক্ত হয়ে পড়ে কিনা তার দিকে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানালেন চিকিৎসকরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মাদকের ব্যবহার ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবেদন করায় এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিনকে টেলিভিশন শাখায় প্রথম পুরস্কার দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো 3 বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে। বিকেলে প্রথম আলোর কার্যালয়ে ক্রেস্ট, সনদ ও 50,000 টাকার এ পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া পত্রিকা ও টেলিভিশনের আরও 7 জনকে মাদক বিরোধী প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে। এ বছরের 1 ও 2 মার্চ সীমান্তে মাদক শিরোনামে শফিক শাহিনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার হয় এনটিভিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। মাদককে না বলুন এই স্লোগানে প্রথম আলো তার বন্ধু সভাকে সাথে নিয়ে কয়েক বছর ধরে মাদক বিরোধী নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। যে কোনো ধরনের নেশাই এমন একটা বিষয় যা মানুষকে শুধু ধ্বংসের পথে ঠেলে দেয় এবং সেই পথ থেকে ফিরে আসা একটা অতি কঠিন চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়ায়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীরা নিরাপদ রুট হিসাবে বাংলাদেশকে ব্যবহার করছে, যার খবর সরকারের কাছে আছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সীমান্তের ওপারে 20 কিলোমিটারের মধ্যে বিভিন্ন কারখানা থেকে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে মাদক। এই অবস্থা সমাধানের জন্য ভারত এবং মিয়ানমারের সাথে সরকারের আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে থাকে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। অবশ্যই আমরা সেই ধরনের কিছু যদি তিনি বলে থাকেন, অবশ্যই সেটার ব্যবস্থা আমাদের নিতে হবে। সন্ধ্যার খবরে এবারে পূর্বাচল রেজেন্টন বিরতি, ফিরে এসে আরও থাকছে মহাজোট সরকারের মাইনাস পয়েন্ট, শেয়ার বাজার আর বিদ্যুৎ খাত, সংসদে বাজেট আলোচনায় এরশাদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পানি, সব ফ্লাইট ওঠানামা বন্ধ।
আমন্ত্রণ আরও একবার সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার কারণে ভারত সরকারের অর্থমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন প্রণব মুখার্জি। বিকেলে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ৭ রেসকোর্স রোডের বাড়িতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন প্রণব। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে প্রণব তার দপ্তরে দেয়া এক বিদায়ী ভাষণে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এর আগে সোমবার সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেসের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে প্রণবকে বিদায় জানান। এবারে খেলার খবর। ক্রিকেট। ২৬ জুন ১২ বছর আগে ২০০০ সালের এই দিনে আইসিসির কাছ থেকে টেস্ট খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। সে বছরের ১০ নভেম্বর দেশের মাটিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যাত্রা শুরু হয় টাইগারদের। ৯৭ সালে আইসিসির নিয়মিত সদস্য পদ পাওয়া বাংলাদেশ ২০০০ সালে টেস্টের স্বীকৃতি পায়। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রাখা বাংলাদেশকে প্রথম টেস্ট জয় পেতে অপেক্ষা করতে হয় ৩৪ টেস্ট। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের পতাকা ওড়ায় বাংলাদেশ। এরও ২৪ টেস্ট পর বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২ টেস্টে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের জয় কেবল ৩টিতে আর ৭৩ টেস্টের হার ৬৩টিতেই, যার বেশিরভাগই ইনিংস ব্যবধানে। ১২ বছরে এ পর্যন্ত টেস্ট ক্যাম্প উঠেছে ৬৩ জন ক্রিকেটারদের। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ৩,০২৬ রান করেছেন হাবিবুল বাশার সুমন। ১০০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ রফিক। ইউরো চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। কারা খেলবে এবারের ফাইনাল? জাভি ইনিয়েস্তাদের স্পেন নাকি রোনালদোর পর্তুগাল? সমস্যায় জর্জরিত ইতালি নাকি অন্যতম ফেভারিট জার্মানি? সব প্রশ্নের উত্তর জানা যাবে দুদিন পরই, বুধ ও বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি যখন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা বাফুফে সভাপতি সালাউদ্দিন অবশ্য স্পেন আর জার্মানিকে এগিয়ে রাখছেন। রিপোর্ট নাসিমুল হাসানের। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরাই এখন মেতে আছে ইউরোর শেষ চারের লড়াই নিয়ে। ফর্মের একেবারে তুঙ্গে থাকা রোনালদোর পর্তুগাল যখন স্পেনের সামনে, তখন ঘুরে ফিরে আসছে গত বিশ্বকাপের সেই হারের স্মৃতি। রোনালদোরা মুখে আছে ওই হারের প্রতিশোধ নিতে। আর পাসিং ফুটবলের মাস্টার স্প্যানিশদের আতঙ্ক গতির রাজা রোনালদোকে নিয়ে। ক্যাসিয়াস রেমোসদের ক্লাব সতীর্থ যখন প্রতিপক্ষ, তখন তাদের জানা আছে তার দুর্বল দিকগুলো। কিন্তু পর্তুগিজদের ভরসা শুধু রোনালদোই নয়, আছে আরেক উইঙ্গার নানিও। স্পেন টিমটা তৈরি হয়েছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের প্লেয়ার নিয়ে। 11টার মধ্যে 8টা-9টাই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার প্লেয়ার। সেইখানে সবচেয়ে সুবিধা হলো যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কোচ জোসে ম্যারিনিও অ্যান্ড পেপে গর্ডুলা, তো এদের ট্রেনিংয়ের আন্ডারে থাকলে these are the best two coaches in the world. So naturally স্পেনের কোচের খুব একটা কষ্ট করতে হয় নাই, because it is organized. So I think Spain will win, and আমি মনে করি Spain will also win the European Cup for the second time in a row. ফুটবল জাতি হিসাবে খ্যাতি আছে জার্মানি ও ইতালির, কিন্তু এই দুই দলের যখন একে অপরের মুখোমুখি হয়, তখন বোঝার উপায় নেই কে সেরা। ২০০৬ বিশ্বকাপে ম্যাচ গোড়াপেটায় বিধ্বস্ত ইতালির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল শিরোপা প্রত্যাশী স্বাগতিক জার্মানি। এবারও কি তার পুনরাবৃত্তি হবে? জুভেন্টাসের এক ঝাঁক ফুটবলারদের নিয়ে গড়া এবারের ইতালি দলের চেয়ে সব দিক থেকে এগিয়ে জার্মানরা, কিন্তু ঐতিহ্যগত কারণেই আজজুরিদের নিয়ে বড্ড ভয় জার্মানির। তবে এই ম্যাচে সালাউদ্দিন আন্ডারডগ হিসেবেই দেখছেন ইতালিকে। Germany is a very young side. Average বয়স হলো 24 বছর, and Italy is a very old side. So football young makes a lot of difference, the power. আবার অনেকে বলবেন যে না, টেকনিক্যালি এক্সপেরিয়েন্স অ্যাজ এ ভ্যালু, এক্সপেরিয়েন্সের ভ্যালু আছে, বাট পাওয়ার, German team is a German team. So it's going to be a very even match, but আমি
জার্মানিকে কিছু ফেভারিট মনে করি। ইতালি আর জার্মানির পাওয়ার ও রক্ষণাত্মক ফুটবলের লড়াই যেই জিতুক, ফুটবলের সত্যিকারের রোমান্টিকতা খুঁজে পাওয়া যাবে স্পেন আর পর্তুগালের ম্যাচে। নাসিমুল হাসান, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবরের শেষ ভাগে আমরা যাবার আগে AKSTMT বার শিরোনামগুলো আরো একবার মনে করিয়ে দিচ্ছি। কানাডীয় কোম্পানি SNC লাভালিয়ানের 2 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শুনানি এপ্রিলে। সংবিধান সংশোধনের রাশেদ খান মেননের প্রস্তাব বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা, মন্তব্য শেখ সেলিমের। সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি, প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের স্মারকলিপি। এক নেশাতেও মন ভরছে না মাদকাসক্তদের, মরণ নেশার মহামারী দেখা দিতে পারে আশঙ্কা চিকিৎসকদের। এই ছিল সন্ধ্যার খবরে। রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।